নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। আজকের বিস্তারিত পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে আমার বিরুদ্ধে যারা আঙুল তুলছেন তাদের এক অংশ অভিজ্ঞতা নেই। ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে আমি যখন পুরোপুরি অসন্তুষ্ট তখন আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তা শুধু হাস্যকর নয়, উদ্দেশ্য প্রণোদিত। ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে যারা আমার বিরুদ্ধে যারা সমালোচনা করছেন তাদের প্রতিশ্রুতি দিয়ে এভাবে মিডিয়ার সামনে ব্যক্ত করলেন প্রাক্তন মন্ত্রী দক্ষিণগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশের পর যেখানে তিনি অসন্তুষ্ট জানিয়ে আসছিলেন, তাহলে কিভাবে সমস্ত লোকদের বোকা বানাচ্ছেন বা মেকি দরদ দেখাচ্ছেন, সমালোচকদের কাছে উল্টো প্রশ্ন নিক্ষেপ করেন তিনি। অযথা জনগণের কাছে নিচু দেখানোর জন্য অযৌক্তিক অভিযোগ উত্থাপন করা হচ্ছে। জনগণ তা ভালোভাবে বোধগম্য হতে পারছেন। ডিলিমিটেশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পূর্বে সমস্যার সমাধান না হয় তাহলে জনগণের নাম হওয়া দুর্ভোগে পড়বেন, তা উপলব্ধি করতে পারছেন তিনি। সমালোচকদের পূর্ণ অভিজ্ঞতা নেই বলে অযথা আমার বিরুদ্ধে আঙ্গুল তুলছেন বলে জোর করা বলেন সিদ্দিক আহমেদ। উল্লেখ্য, ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ করিমগঞ্জে যা ঘটছে তা আগে থেকে জানতেন। অন্যথায় একদিকে সরকার সমর্থন করছেন তিনি, অন্যদিকে সমস্ত জনগণের সঙ্গে কথা না করছেন, এভাবে সিদ্দিক আহমেদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠল। অন্যদিকে জুম্মার নামাজ নিয়ে অভিযোগের ভিত্তিতে সিদ্দিক আহমেদ এও বলেন, আপনাকে শুভেচ্ছা। একদিকে এখন পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে অসন্তুষ্ট, অন্যদিকে আপনার উপর অভিযোগ উত্থাপন আছে। আপনি আগের থেকে ডিলিমিটেশন জানতেন, একদিকে সরকারকে সমর্থন জানাচ্ছেন, অন্যদিকে জনগণকে আপনি বোকা বানাচ্ছেন, এরকম আপনার উপরে অভিযোগ উত্থাপন হয়েছে। এ নিয়ে আপনি কি বলবেন? দেখেন, যারা অভিযোগ করেছে তাদের ডিলিমিটেশন নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই। ডিলিমিটেশন প্রক্রিয়া এখনও চলছে। আমরা আমাদের সাজেশন দিয়েছি, আমি ডিসির কাছে জানিয়েছি। আমি প্রথম একটা আমার কনস্টিটিউয়েন্সির জিপি ভিত্তিক আমি কোন কোন রেভিনিউ ভিলেজ কোন জিপিতে অন্তর্ভুক্ত করা যায় সেইভাবে একটা লিস্টও বানিয়ে দিয়েছি, অনেকেই জানেন। এবং সেটা সিও মানে সার্কুল অফিসার সেটা করিমগঞ্জের যে জেলা পরিষদের সিওর কাছেও দিয়েছেন, এবং সেটা আমি ডিসির কাছেও দিয়েছি, সিওর কাছেও আবার জানিয়েছি। তো সেই 2-3বার নোটিফিকেশন আমরা পেয়েছি, মানে একটা ড্রাফট শুনেছি, পরে একটা লিক হয়েছে। যেটা পেয়েছি এটাই পরে দেখা গেছে বের হয়েছে। অনেক জিপি কর্তন করে জিপির নাম পরিবর্তন করা হয়েছে, রেভিনিউ ভিলেজগুলো চেঞ্জ করা হয়েছে, এবং বারবার এটা অভিযোগগুলো যেহেতু ড্রাফট পজিশনে আছে আগের থেকেই আমি নিজে জানিয়েছি কয়েকবার, যেটা জেলা পরিষদের সিও জানেন, নীলমবাজারের সিও জানেন, ডিসিও জানেন। তো যারাই অভিযোগ করেছে তাদের অভিজ্ঞতাই নেই। আমি ডিস্ট্রিক্ট লেভেল ডিলিমিটেশন কমিটির মেম্বার, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ডিলিমিটেশন কমিটি এখনও বসেনি। যে মিটিংয়ের ইনচার্জ মিনিস্টার হবেন এই মিটিংয়ের চেয়ারম্যান, কিন্তু এখন সেই পর্যায়েই আসেনি। যারা অভিযোগ করেছেন তাদের অভিজ্ঞতাই নেই ডিলিমিটেশন প্রক্রিয়া কিভাবে হয়, কিভাবে এগুলা মিটিংয়ে কিভাবে খাড়া হয়। ডিলিমিটেশন যেটা কমিটি, যেটা অফিস লেভেল, সেই কমিটি লেভেল এখন পর্যন্ত কাজ চলছে, এবং সেটা যে ফাইনাল ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে এখনও পৌঁছায়নি। আমরা জাস্ট ড্রাফট পেয়েছি। ড্রাফট পেয়ে যেটার অবজেকশন জানিয়েছি, এবং যে বারবার এটাই বলেছি যে ড্রাফট যেটা বেরিয়েছে এই ড্রাফটটা ঠিক নয়। রেভিনিউ ভিলেজগুলোর মধ্যে কোনো কন্টিগুয়েশন নেই, এবং যেমন ন্যাচারাল ব্যারিয়ার, যেটা ধরেন গাইডলাইনে যেটা বলা হচ্ছে ডিলিমিটেশনের, সেটা কমপ্লিট মেনটেন করা হয়নি। যার জন্যে যারা কিভাবে করেছেন আমি জানি না। মানে এটা আমার শোনা মতে, আমি সেদিনও একটা রিয়াকশন দিয়েছি, এটা বিজেপির একটা মহল, যারা এই এটা অফিসের কিছু লোকদেরকে ম্যানেজ করে তারা এটা এই ডিলিমিটেশনের ড্রাফট কপিটা বানিয়েছে। আমার প্রশ্ন হলো, আমি যেহেতু
সরকার একটা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনটেন করে সেটা করতে হয়। এমনও হয়েছে যে এক একটা রেভিনিউ ভিলেজ আর 2-3টা জিপির রেভিনিউ ভিলেজ মিলে একটা জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং কিছু ওয়ার্ড যেগুলো কাটা হয়েছে সেটা ওয়ার্ডের তো অভিজ্ঞতা সকলের থাকে না। গতদিন আমি সিও সাহেবকে আমি একটা সাজেশন দিয়েছি যে প্রত্যেক গাঁও পঞ্চায়েতের একজন সেক্রেটারি আছেন, সেক্রেটারিদেরকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয়, তারা সেই গাঁও পঞ্চায়েতের কিছু প্রবীণ মানুষদেরকে নিয়ে কিভাবে মানে ওয়ার্ডগুলা কাটা যায় ভোটার লিস্ট দেখে, কারণ এক জিপিতে হয়তো 14,000 পপুলেশন দিয়ে একটা ডিলিমিটেশন একটা জিপি বানানো হয়েছে। সুতরাং সেই 14,000কে কিভাবে ভাগ করা যায়, কিভাবে হ্যাবিটেশনগুলা মানে পাট করে একটা ওয়ার্ড বানানো যায়, সেটা একমাত্র সেক্রেটারি কিছু লোকাল লোকদের সাথে আলোচনা করে সেটা বানাতে পারবেন। অন্য কেউ সেটা সম্পর্কে অভিজ্ঞতা অনেকের থাকবে না। এবং দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি এমন একটা পজিশন হয়েছে যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে বাকি অন্যান্য জায়গার থেকে মুসলিম কিছু রেভিনিউ ভিলেজগুলা কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তার জন্য কিছু বিজেপির পদাধিকারীরা উঠে পড়ে লেগেছেন। মনুষাঙ্গন গাঁও পঞ্চায়েত, সেই গাঁও পঞ্চায়েতটা এবং আরও 2-3টা রেভিনিউ ভিলেজ যেগুলো দক্ষিণ করিমগঞ্জে অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা মানে দিয়েছে, নোটিফিকেশন দিয়েছে, সেই নোটিফিকেশনে মনুষাঙ্গন গাঁও পঞ্চায়েতটা দক্ষিণ করিমগঞ্জের মধ্যে পড়ে না। এবং একটা ম্যাপ আছে যেটা দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির ম্যাপ আছে, উত্তর করিমগঞ্জের সমষ্টির ম্যাপ আছে। উত্তর করিমগঞ্জের সমষ্টির ম্যাপের মধ্যে এখনও আমার কাছে ম্যাপের কপি আছে, সেই ম্যাপের মধ্যে মনুষাঙ্গন জিপিটা দেখা গেছে যে উত্তর করিমগঞ্জে আছে, কিন্তু এটা দক্ষিণ করিমগঞ্জে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। জানি না এটা কিভাবে হলো। সুতরাং এইভাবে যেটা খেলিমেলি করা হয়েছে, যেভাবে মানে একটা রুল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা দিয়েছে সেই রুলটা মেনটেন করা হচ্ছে না, এবং যেটা আসামের যেটা ইলেকশন কমিশন যেটা গাইডলাইন দিয়েছে সেটাও মেনটেন করা হচ্ছে না। যার জন্যে আমি বলেছি যে এটা সম্পূর্ণ ঠিক করে করার জন্যে, যদি এটা ঠিক করে করা না হয় তাহলে সমস্ত দক্ষিণ করিমগঞ্জ নয় উত্তর করিমগঞ্জ, কালকেও কিছু উত্তর করিমগঞ্জের লোকও আমার কাছে গিয়েছিলেন, আমি দেখেছি যে দক্ষিণ করিমগঞ্জে বেশি এবং উত্তর করিমগঞ্জে এই 2টা কনস্টিটিউয়েন্সিতে ব্যাপক খেলিমেলি হয়েছে। সুতরাং বাধ্য হবেন দক্ষিণ করিমগঞ্জের এবং উত্তর করিমগঞ্জের জনসাধারণ, যেটা একটা বৃহত্তর আন্দোলন করার জন্য সবাই চিন্তা করছেন, আমাকেও বলছেন, আমিও বলছি যে যদি এইভাবে খেলিমেলি হয়, যেটা এই ডিলিমিটেশনকে কোনো অবস্থায় মানা হবে না, এটার জন্য একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যেহেতু দেখা যাচ্ছে দাদা ডিলিমিটেশন নিয়ে আপনি যখন বিরুদ্ধে, তখন আপনার বিরুদ্ধে এরকম চক্রান্ত করা, আপনি কি মনে করেন যে এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ আনা হয়েছে? দেখেন, এই যে যারা বলছে এরা রাজনীতি করছে, যারাই বলছে, কয়েকদিন আগে এরা বলল যে এদের কোনো অভিজ্ঞতাই নেই। আজকেও আমি পত্রিকায় দেখেছি যে জুম্মার নামাজ নিয়ে কিছু কথা বলা হয়েছে। জুম্মার নামাজ নিয়ে আসাম অ্যাসেম্বলিতে কোনো কথাই হয়নি, আসাম অ্যাসেম্বলিতে সেটা আলোচনাই হয়নি। তো আমি তো অ্যাসেম্বলিতে ছিলাম, অ্যাসেম্বলিতে মানে বের হওয়ার সময় শুনলাম যে তারপরে আমি জানলাম যে 10 মিনিট আগে রুলস কমিটিতে সেটা পাশ করা হয়েছে। রুলস কমিটিতে 3 জন মুসলমান সদস্য ছিলেন, ইউডিএফও ছিলেন, কংগ্রেসও ছিলেন, তারা তো কোনো প্রতিবাদ করেননি। আর রুলস কমিটি তো অ্যাসেম্বলিতে নয়, এটা অ্যাসেম্বলির বাইরে, তারা সেটা পাশ করেছে। যারা বলছেন যে সিদ্দিক আহমেদ তো অ্যাসেম্বলিতে ছিলেন, আমি যদি অ্যাসেম্বলিতে আলোচনা হয়নি, আমি সেদিন তো ছিলাম অ্যাসেম্বলিতে, এবং অ্যাসেম্বলিতে আলোচনা সেটা রুলস কমিটিতে হয়েছে। রুলস কমিটি তো অ্যাসেম্বলিতে বসে না, এটা বাইরে বসে, কমিটির রুমগুলো আলাদা আলাদা আছে, সেখানে বসে তারা সিদ্ধান্ত করেছেন। সেটা আমি জানবো কিভাবে? যদি অ্যাসেম্বলিতে আলোচনা হতো তাহলে জানতাম, বা কোনো প্রেসে মিডিয়া যদি আসতো তাহলে জানতাম। পরে আমি জেনেছি যে রুলস কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। যিনি বলছেন, যারা বলছেন, কংগ্রেসের কিছু নেতা, ফলি নেতা, এরা বলছেন
গতিকে তাদের এটা সম্পর্কে প্রথম অভিজ্ঞতা থাকা দরকার যে রুলস কমিটি কোথায় থাকে, কিভাবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা নিয়ে জানার পরে সিদ্দিক আহমেদের বিরুদ্ধে তারা কথা বলুক।